তোমরা 5 নম্বর সংস্থাতে থেকে ক্লাসটা স্টার্ট করে দেখ কি আছে। জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ইন দ্য বুকস অফ মিস্টার এ। এই কথাটার মানে কি? কথাটার মানে হলো যে এই যে হিসেবটা করছি কার করছি, মিস্টার এর করছি। তার মানে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্রানজ্যাকশনস। কে করেছে? মিস্টার এ করেছে। তাই মিস্টার এর জায়গাতে নিজেকে রেখে আমাকে প্রতিটা জিনিস ভাবতে হবে, বুঝতে হবে এবং সেরকমভাবে আমাদেরকে জার্নালগুলো করতে হবে। ঠিক আছে? যেরকমভাবে আমরা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে ভাবি, তো এখানের বিজনেসটা বলতে কার বুঝিয়েছে? মিস্টার এর। তাহলে মিস্টার এর দিক দিয়ে কিন্তু সমস্ত কিছুটা ভাবতে হবে। প্রথমে আছে কি 2016 অক্টোবর মাস 1 তারিখ। ফার্স্ট ওই দিনকে কি হচ্ছে দেখ। মিস্টার এ with an intention to expand his business requested Mr. B to lend him 15,000। বলেছে মিস্টার এর ইন্টেনশন হচ্ছে যে ওনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার, বড় করার, তার জন্য রিকোয়েস্ট করেছে মিস্টার বি কে টু লেন্ড, ধার দিতে। কত টাকা? 15,000 টাকা। তাহলে মনে করে দেখ, যখন আমরা ট্রায়াল ক্লাসেসগুলো করছিলাম ওভার ফোনে, তখন একটা প্রশ্ন করেছিলাম, তোর কাছে তমজিৎ লোন চাইছিল বিজনেসটাকে বড় করবে বলে, তুই বলেছিলি যে এই যে ট্রানজ্যাকশনসটা হলো সেটা এটা শুধু একটা ইভেন্ট ট্রানজ্যাকশনস নয়। কারণ আজকে যদি কোনো একটা ইভেন্ট ট্রানজ্যাকশনস হতে হয় তাহলে দুটো শর্ত পালন করতে হবে। একটা হচ্ছে সেটাকে মনিটারি টার্মে মেজার করা যেতে পারবে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ কারোর কাছে টাকা কমবে, কারোর কাছে টাকা বাড়বে। তাহলে এইখানে মিস্টার এ যে মিস্টার বি এর কাছে বিজনেস করার জন্য বা বিজনেসটা এক্সটেন্ড করার জন্য যে 15,000 টাকা চাইছে, তাহলে এইখানে তো চাইছে, এখনো পর্যন্ত মিস্টার বি তো দেয়নি মিস্টার এ কে। তার মানে এই যে ওপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা গুগলি। অনেকেই হয়তো সেই জিনিসটাকে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করে দেবে। ঠিক আছে? কারণ এখানে তো এখনো পর্যন্ত ক্যাশ পাইনি, তো ক্যাশ এখন কামস ইন করবি কিভাবে? এই কারণে এই ওপরেরটা যেটা রয়েছে সেটা কিন্তু ট্রানজ্যাকশনসই নয়। আর যদি ট্রানজ্যাকশন না হয় তাহলে কি আমরা সেটা কোনো জার্নাল করতে পারবো না? তাহলে এটা কিন্তু ট্রানজ্যাকশনস নয়। ঠিক? তাহলে এটা হয়ে গেল। সেকেন্ড, মিস্টার বি কুড স্পেয়ার অনলি 10,000 and paid the amount to Mr. A। এবার কি বলেছে? মিস্টার বি শুধুমাত্র 10,000 টাকা জোগাড় করতে পেরেছেন, যেটা 15,000 টাকা চেয়েছিলেন তার মধ্যে শুধুমাত্র 10,000 টাকা জোগাড় করতে পেরেছে মিস্টার বি, এবং সেই 10,000 টাকাটা মিস্টার এ কে উনি দিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা ট্রানজ্যাকশনস, কারণ এটা মনিটারি টার্মে মেজার করা যাচ্ছে এবং অর্থনৈতিক অবস্থার বা ইকোনমিক্যাল কন্ডিশনসে পরিবর্তন আসছে। বি এর কাছ থেকে 10,000 টাকা কমছে, এর কাছে 10,000 টাকা বাড়ছে। তার মানে এই যে 2 নম্বর সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশনস। এবার যদি এটা ট্রানজ্যাকশনস হয় তাহলে এটার আমরা কার দিক দিয়ে ভাববো? মিস্টার এর দিক দিয়ে ভাববো। তাহলে এখানে আবার আমরা সেম ওয়েতে করব। দেখ তাহলে কি আসবে? 5 নম্বর সামস 2 অক্টোবর 16। তাহলে আগে ওয়ার্ড পিক করি। তাহলে যেহেতু ক্যাশ, তার মানে ক্যাশ ট্রানজ্যাকশন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট এটা হচ্ছে রিয়াল নেচার। টাকা যখন পাচ্ছে তার মানে এটা কামস ইন হচ্ছে, স্মাইলি ফেস, আর ওখান থেকে এটা ডেবিট। ঠিক আছে? এইবার এই যে টাকাটা পাচ্ছে কিভাবে পাচ্ছে? লোনের মাধ্যমে পাচ্ছে। কার কাছ থেকে পাচ্ছে? বি এর কাছ থেকে পাচ্ছে। তার মানে এমন একটা ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে যাতে নাকি বোঝা যায় যেটা লোন নিচ্ছে আর কার থেকে নিচ্ছে? বি এর থেকে নিচ্ছে। তার মানে এখানে আসবে লোন ফ্রম বি অ্যাকাউন্ট। বুঝতে পারলি? এইবার এই যে লোন ফ্রম বি, এটা কি রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, তাই তো? এখানে যদি আমি লোনও বলতাম তাহলে অবভিয়াসলি লোনটা কেউ তো দিয়েছে, হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েছে, নয়তো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েছে, তাই এটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। বল কোনো অসুবিধা আছে? আর এইখানে বি কি করছে? গিভার। ঠিক আছে? তাই ক্রেডিট। কোনো অসুবিধা? তাহলে জার্নালটা কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম বি 10,000। বল কোনো অসুবিধা আছে? তাহলে এটা বুঝতে পারলি। এবার আমরা পরেরটা দেখি কি আছে। সোল্ড ফর ক্যাশ
গুডস ওর্থ ₹5,000, 5,000 টাকার ভ্যালুর গুডস বিক্রি করা হয়েছে কিসে? ক্যাশে। লেস 5% ট্রেড ডিসকাউন্ট, 5,000 টাকার মাল বিক্রি করা হয়েছে, তার মধ্যে আবার 5% কি আছে? ট্রেড ডিসকাউন্ট আছে। আগের দিনের ডিসকাশনসের থেকে এটা আমরা খুব ভালো মতন বুঝে নিয়েছিলাম যে বিজনেস করার সময় যখন নাকি ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয় তখন সেই ট্রেড ডিসকাউন্টের কিন্তু কখনো কোনো এন্ট্রি বা অ্যাকাউন্টিং আসে না, কারণ সেটার ক্ষেত্রে কোনো রকম লাইবিলিটি থাকে না। যদি ক্যাশ ডিসকাউন্ট হয় তাহলে সেটার কিন্তু আমাদের অ্যাকাউন্টিং করার দরকার পড়ে। তাহলে সোল্ড ফর ক্যাশ গুডস ওর্থ ₹5,000 লেস 5% ট্রেড ডিসকাউন্ট। তাহলে যদি আমরা জিজ্ঞাসা করি যে 5,000 টাকার মাল বিক্রি করে মিস্টার এ 5% যদি ডিসকাউন্ট দেয় তাহলে উনি পেয়েছেন কত টাকা? কিভাবে বলবি? 5,000-এর উপর 5% চার্জ করবি, চার্জ করে যত টাকা বেরোবে ডিসকাউন্টের সেটা 5,000 থেকে মাইনাস করে দিবি, তাহলে বেরিয়ে আসবে যে কত টাকা বিক্রি করে উনি পেয়েছেন। বুঝতে পেরেছিস? অ্যান্ড ওপেন অ্যান অ্যাকাউন্ট উইথ এলাহাবাদ ব্যাংক রিটেইনিং 400 ইন হ্যান্ড। মানে কি? যখন এই ধরনের জিনিসগুলো আমরা পড়বো তখন কিন্তু এগুলোকে অঙ্ক হিসেবে ভুলেও ভাববি না, তাহলে এইগুলি মারাত্মক রকম একটা কনফিউশন ক্রিয়েট করবে। তোরা এইগুলোকে একদম নর্মালি একটা গল্পের মতন ভাববি, যেটা চোখের সামনে হচ্ছে, চোখের সামনে পিকচারাইজ করবি যে এরকম এরকম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সেটা আমরা কিভাবে করব। তাহলে উনি প্রথমে কি করলেন? মিস্টার এ 5,000 টাকার জিনিস বিক্রি করলেন 5% ডিসকাউন্টে, তারপর উনি যত টাকা পেলেন তার মধ্যে 400 টাকা হাতে রাখলেন, বাদবাকি টাকাটা উনি কি করলেন? ব্যাংকে জমা দিয়ে এলাহাবাদ ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন। তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে, প্রথমে বিক্রি, তারপর গিয়ে উনি ব্যাংকে ডিপোজিট করেছেন কিসের জন্য? একটা এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। তার মানে এই যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনসের মধ্যে কিন্তু দুটো ইভেন্ট আছে আর দুটোই ট্রানজ্যাকশনস। তাহলে প্রথমে যেটা হয়েছে প্রথমে সেটা এন্ট্রিটা করব, তারপর সেকেন্ড যেটা হয়েছে সেকেন্ডের এন্ট্রিটা করব। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে প্রথমে কোনটা হয়েছে? 5,000 টাকার মাল বিক্রি করেছে 5% ডিসকাউন্টে। তাহলে দাদা এখান থেকে আমায় বার করতে হবে যে 5% ডিসকাউন্টের অ্যামাউন্ট তাহলে কত, তাই তো? তাহলে আমি যদি ক্যালকুলেটারে এটা লিখতাম 5,000 ইন্টু 5, একটা পার্সেন্টেজের চিহ্ন থাকে, ঠিক আছে, ওটাকে যখন আমি প্রেস করতাম তখন 5,000-এ 5% বেরিয়ে আসতো 250। তার মানে 5,000 টাকার মাল উনি বিক্রি করলেন, কত ডিসকাউন্ট দিয়েছেন? 250 ডিসকাউন্ট। তাহলে উনি পেয়েছেন কত? 4,750, 4,750 টাকা উনি পেয়েছেন, ঠিক আছে। এই যে 4,700 টাকা 750 টাকা পেয়েছেন, তার মধ্যে 400 টাকা হাতে রেখে বাদবাকি টাকাটা উনি কি করেছেন? এলাহাবাদ ব্যাংকে জমা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন। তাহলে প্রথমে সেলের এন্ট্রিটা করি, তারপর জমা দেওয়ার এন্ট্রিটা করব। তাহলে প্রথমে আসছে তো ক্যাশ ট্রানজ্যাকশন, তাই ক্যাশ অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, স্মাইলি ফেস, ডেবিট। আর এখান থেকে হচ্ছে গিয়ে সেল, কারণ আমরা জানি যে বিজনেসের প্রোডাক্ট যখনই বিক্রি করবে তখনই শুধুমাত্র উনি সেল অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে। সেল, এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনকাম, এটা আসবে ক্রেডিট। তাহলে জার্নাল কি? আচ্ছা, এইবার ট্রেড ডিসকাউন্টের একটা জিনিস হয়তো তোর মাথার মধ্যে স্ট্রাইক করতে হবে যে ট্রেড ডিসকাউন্টের একটা করতে হবে না। ট্রেড ডিসকাউন্ট যখন একটা বিজনেসে দেওয়া হয় তার জন্য কোনো রকম অ্যাকাউন্টিং করা হয় না। কিন্তু যদি ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হতো, যেটা হচ্ছে ক্যাশটাকে তাড়াতাড়ি রিকভারি করার জন্য, তখন কিন্তু এখানে একটা ডিসকাউন্ট নামে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে হতো। যেহেতু ট্রেড ডিসকাউন্ট, তাই এখানে কোনো রকম অ্যাকাউন্ট হবে না। ভেরি গুড। তাহলে জার্নাল আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, অ্যামাউন্ট কত? 4750। কেন? 5,000 বিক্রি করেছে, তার মধ্যে 250 হচ্ছে টিডি, ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে 4750। এইবার এই টাকাটাকে উনি কি করেছেন? 400 টাকা হাতে রেখে উনি ব্যাংকে ডিপোজিট করে দিয়েছেন। তাহলে এখানে লেখ এলাহাবাদ ব্যাংক, ঠিক, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিসিভার, কারণ ও তো রিসিভ করছে, এলাহাবাদ ব্যাংক তো রিসিভ করছে যেহেতু ডিপোজিট করছে কি মিস্টার এ। তাহলে স্মাইলি ফেস, ডেবিট। আর এখান থেকে ক্যাশটা চলে যাচ্ছে, ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট,
goes out স্যাডিফেস ক্রেডিট, তার মানে এলাহাবাদ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কত ওখানে বিক্রি হয়েছিল 4750, 400 হাতে রেখেছে, তার মানে বাদ বাকিটা ব্যাংকে গেছে, তাহলে 4750 থেকে 4350, তাই তো 4750 থেকে 400 মাইনাস করলে তো বাদ বাকিটাই গেছে ব্যাংকে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? তাহলে আমরা পরেরটা দেখি। 5 মিস্টার ডি সোল্ড টু মিস্টার এ। আর আমরা কার দিক দিয়ে ভাববো? মিস্টার এর দিক দিয়ে ভাববো, কিন্তু এটা গুলিয়ে ফেলবি না, কারণ ওপরেই বলা আছে পরিষ্কার মিস্টার এ, তার মানে সবসময় মিস্টার এর দিক দিয়ে ভাবতে হবে। মিস্টার ডি সোল্ড টু মিস্টার এ গুডস ওর্থ ₹1500, হাফ অফ হুইচ, যার অর্ধেক ওয়াজ ফর রেডি ক্যাশ। অর্থাৎ মিস্টার ডি মিস্টার এ কে 1500 টাকার মাল বিক্রি করেছে, যার মধ্যে অর্ধেক ক্যাশে, তাহলে বাদ বাকিটা বাকিতে। ঠিক আছে, তার মানে এরকম হতে পারে ট্রানজ্যাকশন যার মধ্যে ক্যাশ আর ক্রেডিট দুটোই থাকতে পারে। আর আমরা খুব ভালো মতন জানি যদি ক্যাশ ট্রানজ্যাকশন হয় তাহলে ক্যাশ বা ব্যাংক আসবে, যদি ক্রেডিট ট্রানজ্যাকশন হয় তাহলে পার্টি নেম আসবে। ভেরি গুড, তাহলে এইখানটা করে নিই 5 নম্বর। তাহলে প্রথমে হচ্ছে ক্যাশ, তাহলে মিস্টার এ দিক দিয়ে, তার মানে এখানে ব্যাপারটা কি হলো, মিস্টার এ কিনলো মিস্টার ডি এর কাছ থেকে 1500 টাকার জিনিস, যার মধ্যে হাফ এখনই পেমেন্ট করে দিয়েছে, বাদ বাকিটা পেমেন্ট করবে মিস্টার ডি কে পরে গিয়ে। আমরা এখানে মিস্টার ডি এর একটা অ্যাকাউন্ট আসবে, বুঝতে পারছিস তো? তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা আসবে, যেটা রিয়াল অ্যাকাউন্ট, যেটা গোজ আউট, টাকা বেরিয়ে যাচ্ছে, গোজ আউট ক্রেডিট। আর এখান থেকে পার্টি নেম আসবে মিস্টার ডি অ্যাকাউন্ট, এটা কি ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, উনি কি করছেন? বিক্রি করছেন, তো তার মানে উনি গিভার, তাহলেও ক্রেডিট। ঠিক আছে, আর পারচেস করছেন মিস্টার এ, তাহলে পারচেস, এখন বিজনেস গুডস পারচেস করছে তাই পারচেস অ্যাকাউন্ট এলো। পারচেস অ্যাকাউন্ট এটা কি নমিনাল নেচারের, নমিনাল অ্যাকাউন্ট, আর এইটা হচ্ছে গিয়ে তাহলে এক্সপেন্স, তাই ডেবিট, তাই না? আজকে উনি পারচেস করেছিলেন কত? 1500-এর, তার মধ্যে পেমেন্ট করেছেন কত? হাফ, আর বাদ বাকিটা বলেছেন পরে দেবেন, তো হয়ে গেল জার্নাল। দেখ কত সুন্দরভাবে জার্নাল হয়ে যায়। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু মিস্টার ডি, তাহলে 1500 750 750। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কখনো না জিনিসগুলোকে নিয়ে ঘাবড়ে যাবি না, তোরা যেই নিয়মে জানিস সেই নিয়মে এগোতে থাকবি, দেখবি অঙ্ক অটোমেটিক্যালি হয়ে গেছে। যেমন এইখানে আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত সামসগুলো করছিলাম, জার্নাল করছিলাম, তার মধ্যে একটা ডেবিটে ছিল একটা ক্রেডিটে ছিল, কিন্তু এইখানে আমি দেখলাম যে একটা ডেবিটে দুটো ক্রেডিটে হতে পারে, বা এরকম পরবর্তীকালে আরও পেতে পারিস যে দুটো ডেবিটে দুটো ক্রেডিট এরকম হতেই পারে। তোরা শুধুমাত্র তোদের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটার মধ্যে স্টিক থাকবি, দেখবি বাদ বাকিটা অটোমেটিক্যালি হতে থাকবে। ক্লিয়ার? তাহলে 5 হয়ে গেল। 6 গুডস পারচেস ফ্রম মিস্টার বি, সরি মিস্টার ডি, মিস্টার ডি এর থেকে যেটা পারচেস করেছিলেন মিস্টার এ, ওয়ার ড্যামেজ ইন ট্রানজিট। ড্যামেজ মানে খারাপ হয়ে গেছিল, কোথায়? ইন ট্রানজিট। ইন ট্রানজিট কথাটার মানে কি? যখন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, ট্রানজ্যাকশন হচ্ছে, মানে মিস্টার ডি পাঠিয়েছে, এখনো পর্যন্ত মিস্টার এর কাছে পৌঁছয়নি, তার মানে রাস্তাতে আছে, সেই পরিস্থিতিটাকে বলা হয় ইন ট্রানজিট। ঠিক আছে, তো কি বলছে? গুডস পারচেস ফ্রম মিস্টার ডি ওয়ার ড্যামেজড ইন ট্রানজিট। যখন মালটা আসছিল তখনই মালটা খারাপ হয়ে গেছিল, যেটা মিস্টার ডি এর থেকে মিস্টার এ কিনেছিল। ঠিক আছে, এ ক্লেম ফর 500 ওয়াজ সেটেলড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। কথাটার মানে কি? এ ক্লেম ফর 500, 500 টাকার ক্লেম, ওয়াজ সেটেলড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে যে তাহলে 500 টাকা আমি দিয়ে দেবো। জিনিসটা কি হলো শোন,
বিজনেসের ক্ষেত্রে যখনই মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, তখন দেখ তোরা যদি নর্মালি জিনিসটা বুঝিস, আজকে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে সেই মালগুলো খারাপ হয়ে যেতেই পারে। এবার ধর তুই তমজিৎকে কোনো মাল পাঠাচ্ছিস, এবার যদি পাঠানোর সময় কোনো একটা কারণে মালগুলো তোর নষ্ট হয়ে যায়, তখন তো তমজিৎ তার জন্য তোকে টাকা দেবে না। ঠিক তমজিতের একটাই কথা যে অরিন্দম, আগে মালগুলো আমার বাড়িতে পৌঁছবে যেরকমভাবে যে কন্ডিশনসে আমি চেয়েছিলাম, তারপরে গিয়েই আমি টাকাটা তোকে পেমেন্ট করব। এবং তার আগের মুহূর্ত পর্যন্ত রিস্ক পুরোপুরি তোর যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু তোর লস হবে, আমার কিছু না। কথাটা বুঝতে পারলি? এইবার তুই মনে মনে ভাবলি যে তমজিৎ তত দূরে থাকে, আমি যদি নর্মালি মালটা পাঠাতে যাই, ভ্যানে করে, রিক্সা করে বা গাড়ি করে, যাই করে পাঠাতে যাই, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তো পুরো লসটা আমার মানে অরিন্দমের। তাহলে এবার কি করবে? তখন তুই আমায় বললি যে দাদা এরকমভাবে আমি একটা মাল পাঠাতে চাই, কিন্তু সেই রিস্ক আমার একটা লাগছে, কীভাবে পাঠাবো? তাহলে তো আমার বিজনেস বন্ধ করে দিতে হবে, সব আশেপাশে লোকালিটির মধ্যেই করতে হবে। তখন আমি তোকে বললাম অরিন্দম একটা কাজ কর, আমি একটা নতুন বিজনেস খুলছি। সেই বিজনেসটা হচ্ছে তোর যে রিস্ক, যে নষ্ট হয়ে যাওয়ার যে ভয়টা, সেই ভয়টা তুই আমায় দিয়ে দে। যদি কখনো নষ্ট হয়ে যায়, তাহলে আমি সেই যে তোর গুডসের ভ্যালু, সেই ভ্যালুটা আমি তোকে রিপে করে দেবো। তুই বলি বাহ দাদা, তাহলে তো দারুণ হয়। আমরা ঠিক আছে, এই যে যখন আমি তোর থেকে রিস্কটা নেব, তাহলে সেই রিস্কের পরিবর্তেও তো আমার কিছু একখানা পাওনার ব্যাপার আছে। তো সেইটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম। যে এই যে ইন্স্যুরেন্সটা তুই আমার থেকে নিচ্ছিস, এই যে প্রোটেকশনসটা তুই আমার থেকে নিচ্ছিস, তার পরিবর্তে তুই আমায় কি দিচ্ছিস? একটা প্রিমিয়াম দিচ্ছিস। ঠিক আছে? তো এইবার যদি সেই মালটা ঠিকঠাক মতন পৌঁছে যায়, তখন কিন্তু তুই আমার থেকে আর প্রিমিয়ামটা চাইতে পারবি না যে দাদা মালের তো কিছু হয়নি, তুই প্রিমিয়ামটা দিয়ে দাও। এটা কখনো হয় না। যদি মালটা খারাপ হয়, তখন ওই প্রিমিয়ামের পরিবর্তে কিন্তু আমি পুরো টাকা বা কিছু টাকা আমি তোকে দিয়ে দেবো। কথাটা বুঝতে পেরেছি? যেরকম হয় না LIC, এই ধরনের জিনিসগুলো। তো এগুলো কি, যে আজকে আমি আমার জীবনের ওপরে বা আমার ফ্যামিলি মেম্বার্সদের ওপর আমি একখানা ইন্স্যুরেন্স নিলাম, যে এদের যদি কখনো শরীর খারাপ হয়, তাহলে তাদের ট্রিটমেন্টের জন্য যেন টাকাটা সেখান থেকে আসে। তো এইটা হচ্ছে সেই ধরনের জিনিস। একটা বিজনেসের ক্ষেত্রে যখন মালটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, তখন যাতে সেই মালটা ইন ট্রানজিটে কোনো রকমভাবে ক্ষতি না হয়ে যায়, সেই ক্ষতিটাকে বাঁচানোর জন্য একজন সেলারকে নিজেকে তখন কী করে, একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে একটা ইন্স্যুরেন্স নিয়ে নেয়। সেই ইন্স্যুরেন্স নেওয়ার জন্য সেই সেলারকে কী করতে হয়, একটা অ্যামাউন্ট প্রিমিয়াম হিসেবে দিতে হয়। যদি সেটা নেওয়ার পর, ইন্স্যুরেন্সটা নেওয়ার পরে যদি ওই মালটা খারাপ হয়ে যায় ইন ট্রানজিটে, তখন সেই যে রিস্ক, সেই রিস্কটা কার হয়ে যায়? ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে যায়। তখন ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকাটা ফেরত দেয়। আর যদি ওটা খারাপ না হয়, তাহলে ওই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানিরই থেকে যায়, কারণ উনি এটাই তো ওনার বিজনেস। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে এখানে ব্যাপারটা কি হলো, যে আজকে যখন মিস্টার ডি এর থেকে মিস্টার এ যে মালগুলো কিনেছিল, সেগুলো আসার সময় এটা খারাপ হয়ে গেছিল, এবং যখন খারাপ হয়েছে তখন 500 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে ঠিক আছে, তাহলে আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। বুঝতে পেরেছিস? 500 টাকা আমি তোমায় দিয়ে দেবো, আর বাদ বাকিটা তাহলে কত যেটা বেরোবে সেটা হবে কি লস। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এটা করি, দেখ 6 নম্বর। তাহলে এইখানে বলেছে যেই মালটা মিস্টার এ মিস্টার ডি এর থেকে কিনেছিল, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে 1500 টাকা, এই 1500 টাকার মাল যখন মিস্টার এ কাছে আসছিল মিস্টার ডি এর কাছ থেকে, তখন এরকম একটা পরিস্থিতিতে মালটা ড্যামেজড হয়েছে। ঠিক আছে? তাহলে 1500 টাকার মালটা নষ্ট হয়ে গেল। এবার যখন ড্যামেজ হলো, তখন সেটা ইনসিওর ছিল, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে সেটা ইনসিওর করা ছিল। তো ইন্স্যুরেন্স কোম্পানি বললো যে একটা কাজ করি, আমি 500 টাকা তোমায় দিয়ে দেবো, যেহেতু তুমি আমার কাছ থেকে ইন্স্যুরেন্স করিয়েছিলে। মালটার দাম কত ছিল? 1500 টাকা। ঠিক আছে? আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে কত টাকা? 500 টাকা। তাহলে কত টাকা লস? একদম ঠিক, এই 1000 টাকা তাহলে লস হয়ে গেল মিস্টার এর। বুঝতে পেরেছিস? তার মানে এই যে পুরো গল্পটা, এই জন্যই বলি গল্পটাকে আগে ভালো করে বুঝবি। এই গল্পটাকে আমায় কী করতে হবে? জার্নালের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। তাহলে 500 টাকা তো পাচ্ছে, বা 500 টাকা তো পাবে কার থেকে? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবে। ঠিক আছে? তাহলে
তাহলে একটা কাজ করি, এইখানে একটা রাখি ইন্স্যুরেন্স কোম্পানি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বলেছে, এখনো পর্যন্ত দেয়নি বা রিসিভ করেনি, দেবে বলেছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি, এটা নেচার অফ অ্যাকাউন্ট কি? এপিএ। ভেরি গুড, এপিএ। এ কি বলেছে? দেবে, গিভার। আচ্ছা, এইখানে টাকাটা দেখ বলে দিয়েছে ওয়াজ সেটেলড, অর্থাৎ দিয়ে দিয়েছে। তাহলে এই টাকা এখন সরিয়ে, এটা পরে বোঝাবো, এই একটা টেকনিক আছে, এইভাবে হয়, কিন্তু এখন আমি এটা দেখাবো না। এখানে তাহলে ক্যাশ, যেহেতু টাকা দিয়ে দিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট, রিয়েল কামস ইন, স্মাইল ফেস, ডেবিট। আচ্ছা, কার্ড থেকে আর লসটা কর, এই যে যেটা হচ্ছে না, এই যে 1000, এটা করে দে লস ইন ট্রানজিট, ঠিক আছে? সেটা হচ্ছে নমিনাল নেচারের, কারণ লস, গেইন, এক্সপেন্স, ইনকাম সব নমিনালের হয়, নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এক্সপেন্স আর লস, এটা অ্যাকচুয়ালি লস, তাই এইটা আসবে ডেবিট, তাই তো? কারণ নমিনাল অ্যাকাউন্টে উল্টো থাকে, সাইড ইফেক্টসে ডেবিট। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এখানে আসবে পারচেস, এইটা আসবে কোনো নিয়ম না মেনে ক্রেডিট। এই জায়গাটা তোর মাথাটা গেল গুলিয়ে, যে পারচেস এখানে তো লেখা উচিত ছিল, তাহলে পারচেস নমিনাল কিছু একখানা, তাহলে এখানে পারচেস কিছু না লিখে এখানে ক্রেডিট কেন করা হলো? এটা তোর মাথার মধ্যে একটা ফার্স্ট এলো। একটা জিনিস খেয়াল করে, এবার জিনিস একটা বোঝাই, খুব ভালো মতন করে বুঝবি। এখানে দেখ, এইটা যদি আমি ভাবি অরিন্দম অ্যান্ড কোম্পানি, যখন মাল ঢোকে, বিজনেস গুডস ঢোকে, তখন কোন অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়? পারচেজ অ্যাকাউন্টটাকে, ঠিক আছে? ধর আজকে অরিন্দম 100 ইউনিটস কোনো একটা গুডস কিনলো, 100 ইউনিটস, তাহলে পারচেস এই অ্যাকাউন্টের মধ্যে 100 ইউনিটসও দেখাবে। তো আমি পারচেস করলাম, পারচেস নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স দেয় ডেবিট, তাই তো? ধর এই 100 ইউনিটসের দাম হচ্ছে গিয়ে 10,000, ক্লিয়ার? তো তার মানে যখনই কোনো একটা কোম্পানি কোনো গুডসকে কেনে, বিজনেস গুডসকে, তখন সে কী করে? পারচেস অ্যাকাউন্টটাকে ডেবিট করে। এইবার এর মধ্যে ও সেল করে দিল ধর 50 ইউনিটস, ঠিক আছে? তার ভ্যালু যাই হোক না কেন, সেটা আমার জানার এখন দরকার নেই। তার মানে এই যে 50 ইউনিটস যেটা বিক্রি করলো, সেটা বিজনেস গুডসে বিক্রি করলো, তার জন্য কোন অ্যাকাউন্টে ইউজ করবে? অরিন্দম অ্যান্ড কোম্পানি সেল অ্যাকাউন্ট ইউজ করবে, ঠিক আছে? এইবার একটা ব্যাপার আছে, যে বিজনেসে যেই মালটা এলো, সেটা সেল ছাড়াও অন্য অনেকভাবে বিজনেস থেকে কিন্তু বেরিয়ে যায়। যেমন এই সেলের মাধ্যমে তো বেরোচ্ছে বিজনেস থেকে, এই সেল ছাড়াও আরো অনেক রকম আছে যেই কারণের জন্য নাকি বিজনেস থেকে কিন্তু মালগুলো বেরিয়ে যায়। তার মধ্যে কারণগুলো কি কি? প্রথম কারণ ধর অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বার করা হয়। কিরকম? আজকে অরিন্দমের এই বিজনেসটা একদমই নতুন, অরিন্দম যে মালগুলো কিনলো, সেই কিনে ওর লোকালিটিতে কিছু ছড়িয়ে দিল বিনা পয়সায়, সবাইকে এটা বোঝানোর জন্য বা ডিমান্ডটা ক্রিয়েট করার জন্য যে আমি যেই প্রোডাক্টটা বিক্রি করছি সেই প্রোডাক্টের কোয়ালিটিটা কী। তাহলে বিনা পয়সায় যখন ছড়িয়ে দিল, তখন আমরা সবাই সেটাকে কিনবো, এবং অটোমেটিক্যালি আমাদের যখন ভালো লাগবে সেই জিনিসটা কেনার জন্য তোর কাছে নর্মালি আসবো, তখন তুই কী করবি? আমাদের কাছে বিক্রি করবি। তো তার মানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টটা কি সেল? অ্যাডভার্টাইজমেন্টটা তো সেল না। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এমন একটা মাধ্যম, যেই মাধ্যমে সেল ছাড়াও বিজনেসের প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসে। কথাটা বুঝতে পেরেছিস? আর কি কারণ হতে পারে দাদা? আর হতে পারে ধর লস কোনো কারণে, বা ড্যামেজ হয়ে গেল। তাহলে এই দুটো কারণ, আরও অনেক কিছু আছে, আমি আপাতত এই দুটো কারণ নিয়ে ডিসকাস করি, যে এই দুটো কারণেই তো যেগুলো তুই কিনেছিলি সেগুলো বিজনেস থেকে বেরিয়ে আসছে।
কিন্তু সেলের মাধ্যমে নয়। কথাটা বুঝতে পারলি? এইবার ধর তুই 100টা যে কিনেছিলি, সেই 100টার মধ্যে তুই কি করেছিস, 50টা বিক্রি করে দিয়েছিলি, তাহলে এখন পড়ে রয়েছে কটা? ভেরি গুড, ব্যালেন্স অ্যামাউন্ট রয়েছে 50 ইউনিটস। ঠিক আছে, এইবার ধর এর মধ্যে কোনো একটা কারণে, অ্যাডভার্টাইজমেন্ট হোক বা লস হোক, যাই হোক, ঠিক আছে, কোনো একটা কারণে তোর 10 ইউনিট মাল খারাপ হয়ে গেছে, বা 10 ইউনিট তুই বার করে দিয়েছিস বিজনেস থেকে। তাহলে এই যে 10 ইউনিট, এই 10 ইউনিটটা কি হবে? 50 ইউনিট যেটা ছিল তার মধ্যে এই 10 ইউনিট মাইনাস হয়ে 40 ইউনিট থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? কারণ 40টা ইউনিট পড়ে থাকবে, তো নর্মালি তো আমরা বুঝতেই পারছি জিনিসটা। এই কারণে ভালো মতন বুঝবি জিনিসটা। এই কারণে এই 10 ইউনিটের আমরা এন্ট্রিটা কিভাবে করি জানিস? আমরা যখন পারচেস করেছিলাম, ভালো মতন দেখবি, আমরা যখন পারচেস করেছিলাম তখন পারচেস অ্যাকাউন্টকে আমরা কি করেছিলাম? ডেবিট করেছিলাম, যে 100 ইউনিটস, খালি ইউনিটটা দেখবি তাহলেই হবে। ঠিক আছে, আর যখন আমরা সেল করছিলাম এটাকে ডেবিট করছিলাম, যখন আমরা সেল করছিলাম তখন সেল করছিলাম 50 ইউনিটস দিয়ে, তাই তো? এইবার 3 নম্বরের ক্ষেত্রে যখন নাকি মালটাকে সেল ছাড়া অন্য কোনোভাবে বিজনেসের থেকে বার করছি, তখন আমরা কি করব? 2 পারচেস করে দেব 10 ইউনিটস। কেন? কারণটা হচ্ছে, এবার বুঝতে পারবি, পারচেসকে ডেবিট করেছিলি কত দিয়ে? 100 ইউনিটস দিয়ে। সেই পারচেসটাকেই যখন তুই ক্রেডিট করছিস, মানে তো ক্রেডিট করা, যখন সেই পারচেসটাকে তুই ক্রেডিট করছিস 10 ইউনিট দিয়ে, তাহলে ইন নেটে ডেবিটে পারচেসে কত পড়ে রয়েছে? 90 পড়ে থাকে না? কারণ আমরা তো জানি যে ক্লাস 11-এর যে অ্যাকাউন্টস, তার মধ্যে কোনো প্লাস মাইনাসের ব্যাপার থাকে না, পুরোটাই ডেবিট ক্রেডিটের মাধ্যমে হয়। তো তার মানে একটা জায়গায় তুই পারচেসকে করেছিস 100 ইউনিট দিয়ে ডেবিট, আরেকটা জায়গাতে তুই পারচেসকে করছিস 10 ইউনিট দিয়ে ক্রেডিট। তাহলে কাটাকুটি হয়ে পারচেস অ্যাকাউন্টে কত পড়ে থাকে? 90 পড়ে থাকে না? তো আমার তো এইটাই দেখানোর দরকার আছে। কথাটা বুঝতে পারলি? বুঝতে পারছিস তো জিনিসটা? এটা কিন্তু একটা কনসেপ্ট, যে যখনই বিজনেস থেকে সেল বাদে অন্য কোনো কারণে গুডস বেরিয়ে চলে যাবে, তার জন্য আমরা কি করি? যখন মালটা কিনি তখন পারচেস অ্যাকাউন্টটাকে ডেবিট করি। তাই সেই কারণের জন্য আমরা পারচেসটাকে কি করে দেবো? ক্রেডিট করে দেবো, যাতে নাকি এই যে যত দিয়ে ডেবিট করেছিলাম, যেই পারচেসটাকে ক্রেডিট করবো, অটোমেটিক্যালি দুটোর মধ্যে কাটাকুটি হয়ে যাবে, মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে। ধর এইখানে যে 100, এটাকে যদি আমি একটু ব্রেকআপ করে দেখাই, যে 90 প্লাস 10, আর এখানে হচ্ছে ডেবিটের মধ্যে 90 প্লাস 10 আর ক্রেডিটের মধ্যে 10 ইউনিট, তাহলে এই 10 কেটে যাবে, তাহলে পারচেস ডেবিটে কত পড়ে থাকবে? 90 পড়ে থাকবে। ডেবিট ক্রেডিটে কাটাকুটি হয়। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণেই কোনো লজিক ছাড়া, মানে এই যে এখানে কোনো কিন্তু তুই গোল্ডেন রুলের অ্যাপ্লাই পাবি না এই জায়গাটার মধ্যে, কারণ এইটা আমরা কি করছি? অ্যাডজাস্ট করছি, যে একটা জিনিস নষ্ট হয়ে গেল তাহলে সেটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব। এই কারণে পারচেসটা কোনো নিয়ম ছাড়াই আমরা কি করলাম? ক্রেডিট করলাম। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা নেই তো? খুব ভালো মতন এই ধরনের পয়েন্টসগুলো কিন্তু মাথায় রাখবি। তাহলে এখানে আমরা 2 পারচেস করবো, অর্থাৎ যখনই পরবর্তীকালে পাবি যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, লস হচ্ছে, অর্থাৎ বিজনেস থেকে গুডস বেরোচ্ছে আদার দেন সেল, তখনই আমরা পারচেস অ্যাকাউন্টটাকে ক্রেডিট করবো। কারণ কি? পারচেসটাকে কমানোর জন্য। কারণ পারচেস করেছিলাম 100 ইউনিটস, তো যদি 10টা 20টা 30টা বের হয় বা নষ্ট হয়, তাহলে পারচেসটাকে যখনই ক্রেডিট করে দেবো তখন পারচেসের 100 থেকে 30টা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তখন দেখাবে ইননেটে পারচেস কত হয়েছিল? 90, তার মধ্যে 50 বিক্রি হয়েছে, এখনো 40টা পড়ে রয়েছে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? তাহলে আমাদের আগের জার্নালটা তাহলে কি আসছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, এই যেখানে ডেবিট করেছিলাম ক্যাশ, ঠিক আছে। তারপর হচ্ছে লস অন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্ট ডেবিট এসেছিল 2 পারচেস, তাহলে যতটা খারাপ হয়েছে ততটা এখানে লিখবো 1500, এইখানে টাকা পেলাম 500 আর নষ্ট হলো 1000। বুঝতে পেরেছিস? একদম সিম্পল। যতটা মাল নষ্ট হয়েছে, প্রথমে আমি কি দেখিয়ে দিয়েছিলাম? ভালো মতন দেখ, প্রথমে আমরা দেখিয়ে দিয়েছিলাম
যে প্রথমে আমরা কি রেখেছিলাম 1500 টাকার মাল কেনা হয়েছে, পারচেস অ্যাকাউন্টটাকে ডেবিট করে দিয়েছি, কিন্তু পরে গিয়ে দেখলাম সেই মালটাই তো নষ্ট হয়ে গেছে। তাহলে সেই মালটাকে কাটার জন্য কি করতে হবে, পারচেসটাকে ক্রেডিট করতে হবে। টাকা পেয়েছি কত, 500 টাকা পেয়েছি, আর 1000 টাকা লস হয়েছে, তাই কি করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করলাম, লস ইন ট্রানজিট 1000 করলাম, ডেবিট করে, আর ওখান থেকে 2 পারচেস করে 1500 করে দিলাম, যেটা নষ্ট হয়ে গেছে, পারচেস থেকে মাইনাস করতে হবে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে?